আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমরা আজকের টপিক সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল। তাহলে আমরা কোষীয় কঙ্কাল বলতে ৩টা জিনিসকে বুঝবো, ঠিক আছে? আমাদের সাইটোপ্লাজমের মধ্যে আমাদের সম্মিলিতভাবে ঝালিকাকার একটা গঠন তৈরি করে, ঠিক আছে? জালিকার ন্যায় একটা গঠন তৈরি করে, সেই ৩টা জিনিস নিয়ে আমাদের সাইটোস্কেলিটন গঠিত হয়। তাহলে ৩টা জিনিস আমাদের কি কি? আমাদের প্রথমে হচ্ছে মাইক্রোটিউবিউলস। আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে এই কথাগুলো কিন্তু পেয়েছিলাম। তাহলে আমাদের কোষীয় কঙ্কাল কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে পড়তেছে। মাইক্রোটিউবিউলস, এরপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট এবং থার্ড নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3টা জিনিস হচ্ছে কোষীয় কঙ্কালের মধ্যে আমাদের পড়তেছে। তাহলে আমরা একে একে যদি জানতে চাই, শুরুতেই যদি বলি যে এই যে সাইটোস্কেলিটন শব্দটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করছে, এটা আমাদের রাখবে। সাইটোস্কেলিটন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে বিজ্ঞানী কোল্টজফ। ঠিক আছে? তাহলে এই কোল্টজফ বিজ্ঞানী সর্বপ্রথম সাইটোস্কেলিটন শব্দটা ব্যবহার করে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা বলেছিলাম একে একে আমরা যদি জানতে চাই যে কোষীয় কঙ্কালগুলার গঠন, কোষীয় কঙ্কালগুলার কাজ, তাহলে আমাদের শুরুতে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, ঠিক আছে? মাইক্রোটিউবিউলস। তবে এই মাইক্রোটিউবিউলস সম্পর্কে আমরা যদি আবিষ্কার নিয়ে কথা বলি, সেখানে দুইজন বিজ্ঞানীর নাম আসবে। একজন হচ্ছে রবার্ট এবং হচ্ছে ফ্রান্সি, ঠিক আছে? এই দুইজন মিলে আমাদের মাইক্রোটিউবিউলস আবিষ্কার করে, ঠিক আছে? এই 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 দুজন বিজ্ঞানীর নাম মনে রাখলেই হবে, আরও বিজ্ঞানীর নাম আসছে, আমাদের লাগবে না। এবং আমাদের এই মাইক্রোটিউবিউলসটা হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে টিউব জাতীয়, এবং টিউবটা থাকবে ফাঁপা, ঠিক আছে? ফাঁপা টিউব জাতীয়। এবং বলা হচ্ছে প্রতিটা মাইক্রোটিউবিউলসে আমাদের 13টা প্রোটোটিউবিউল থাকে, কথাটা রাখবে। 13টি করে প্রোটোটিউবিউল থাকে, ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকটা মাইক্রোটিউবিউলসে আমাদের 13টা করে প্রোটোটিউবিউল থাকবে, এবং এই প্রতিটি প্রোটোটিউবিউল এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত, সেটা হচ্ছে আমাদের ডাইমেরিক প্রোটিন। প্রতিটি প্রোটোটিউবিউল আমাদের ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত। এই জিনিসটা আমাদের জানতে হবে। এটা গেল মাইক্রোটিউবিউলসের গঠন। এখন যদি আমরা বলি এটার মেইন কাজগুলো কী কী, মাইক্রোটিউবিউলসের মেইন কাজের মধ্যে আমরা পাবো যে এটা বিচলনে সাহায্য করে। কিসের? সিলিয়ার বিচলন, প্লাজেলার বিচলনে সাহায্য করে, এবং এটা কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, মাকু যন্ত্র গঠন করে। আমরা কিন্তু সেন্ট্রিওলের আলোচনা আমরা বলেছিলাম তাস দিয়ে মনে রাখবো, স দিয়ে সেন্ট্রিওল, ত দিয়ে তন্তু, অর্থাৎ মাকু তন্তু গঠন করে সেন্ট্রিওল, আর মাকু যন্ত্র গঠন করে মাইক্রোটিউবিউলস। তাহলে মাইক্রোটিউবিউলসের কাজ আমরা মনে রাখবো এফএমসি দিয়ে, ঠিক আছে? এফএমসি। তাহলে এফতে হচ্ছে প্লাজেলার বিচলনে সাহায্য করে আমাদের মাইক্রোটিউবিউলস। এমতে হচ্ছে আমাদের মাকু যন্ত্র, ঠিক আছে? মাকু যন্ত্র। এবং সিতে হচ্ছে সিতে আমরা মনে রাখবো কোষীয় কঙ্কাল। এবং সিতে হচ্ছে আমাদের কোষ প্রাচীর গঠন, ঠিক আছে? যে বাংলা আমরা অনেক সময় মেসেঞ্জারে লিখি না, এই যে, তাহলে এটাও যদি লিখতাম তাহলে কোষীয়, তাই না? কোষীয়, এভাবে, এই জন্য সি আসছে। তাহলে কোষীয় কঙ্কাল এবং কোষ প্রাচীর গঠনে সাহায্য করে আমাদের মাইক্রোটিউবিউলস। এই 4টা কাজ আমরা মনে রাখবো। এরপরের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে? মাইক্রোফিলামেন্ট। এখন এই মাইক্রোফিলামেন্ট নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের জানতে হবে প্রথমেই যে মাইক্রোফিলামেন্টের আরও নাম আছে। আরেকটা নাম কি? সেটা অ্যাক্টিন ফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, এবং এটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করে সেটা হচ্ছে বিজ্ঞানী প্যালেভিস সর্বপ্রথম মাইক্রোফিলামেন্ট পর্যবেক্ষণ করে। এই জিনিসটা আমাদের জানতে হবে, খুব ইম্পর্ট্যান্ট যে আমরা এখানে সব কিছুই ফয়ের খেলা, ফ দিয়ে মনে রাখবো। তাহলে আমরা মাইক্রোটিউবিউলসের কাজ এফএমসি দিয়ে মনে রেখেছি, আর মাইক্রোফিলামেন্ট ফ দিয়ে মনে রাখবো। কীভাবে? দেখো, আমরা প্রথমে যে
আমাদের মাইক্রোফিলামেন্টের মধ্যে ফ আছে, অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে ফ আছে, প্যারিভিজে ফ আছে। এছাড়া প্রত্যেকটা কাজে আমরা ফ পাবো। দেখো, একটা হচ্ছে আমাদের প্লাজেরীয় চরণে আমাদের মাইক্রোফিলামেন্ট, তাহলে একটু আগেই দেখেছি প্লাজেরার চরণে কিন্তু বিচরণে আমাদের মাইক্রোটিউবিউলসও কাজ করে, এদিকে মাইক্রোফিলামেন্টও কাজ করবে। তাহলে এখানে একটা ফ পেয়ে গেছি আমরা। এছাড়া ফ্যাগোসাইটোসিস নিয়ন্ত্রণ করে, ফ্যাগোসাইটোসিস নিয়ন্ত্রণ করে, একই সাথে ফিনোসাইটোসিস নিয়ন্ত্রণ করে। তাহলে এখানেও একটা ফ, এখানে আরেকটা ফ, সবগুলো ফ দিয়ে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা মাইক্রোফিলামেন্টের সব কিছুই ফ দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে কথা, ঠিক আছে। এরপরে আসো আমাদের যেটা রাখবে সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে কথা বলতে গেলে আমাদের রাখবে এদের ব্যাস, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ব্যাস হচ্ছে 10 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট হচ্ছে এই ফিলামেন্টগুলো। এবং আমাদের বিভিন্ন কোষে অনেকগুলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। আমাদের মনে রাখতে হবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। তাই সেটাও যাতে কনফিউশন না হয়, আমরা 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখবো ছন্দ দিয়ে, কেরালার নিউ ভাই, ঠিক আছে। তাহলে ক দিয়ে হচ্ছে আমাদের ক্যারাটিন এক ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমাদের এই যে কেরালার র দিয়ে হচ্ছে ল্যামিনিন, এবং আমাদের নিউ দিয়ে হচ্ছে নিউরোফিলামেন্ট, ঠিক আছে, নিউরোফিলামেন্ট। এবং ভাই দিয়ে হচ্ছে আমাদের ভাইমেন্টিন। খুব সহজে আমরা মনে রাখতে পারবো, যাতে কনফিউশন না হয়। আমরা বলেছি কেরালার নিউ ভাই, তাহলে ক দিয়ে হচ্ছে ক্যারাটিন, ল দিয়ে হচ্ছে ল্যামিনিন, নিউ দিয়ে নিউরোফিলামেন্ট, ভাই দিয়ে ভাইমেন্টিন। তাহলে এই জিনিসগুলা আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে 4 ধরনের। এই এখন আমাদের এখানে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কাজ খুবই কম, আমরা জাস্ট মনে রাখবো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে আমাদের কোষের আকৃতি দান করবে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে। এই দুইটা কথা মনে রাখলেই হয়েছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে, ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে আমরা মনে রাখবো। আমরা পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের কি ক্রোমোজোমে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্রোমোজোম নিয়ে কথাবার্তা বিশাল। আমরা শুরুতেই যদি আবিষ্কার, নামকারক এই জিনিসগুলোতে ঢুকি, আমাদের প্রথমে ক্রোমোজোমের নাম প্রথমেই ছিল ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন নামটা করেছে হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার প্ল্যামিং। তাহলে ক্রোমোজোমের প্রথম নাম কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাটিন নামকরণ করছে বিজ্ঞানী ওয়াল্টার প্ল্যামিং। এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা রাখবে যে ক্রোমোজোম জিনিসটা দ্বারা আসলে আমরা কি বুঝি, শাব্দিক অর্থ হচ্ছে এটা হচ্ছে রং ধারণকারী দেহ বা রঞ্জিত দেহ। ক্রোমোজোম মানে হচ্ছে রং ধারণকারী দেহ। এবং ক্রোমোজোম হচ্ছে আমাদের অনেকগুলা প্রকার ভেদে যাইতে পারে। আচ্ছা, আমরা বিজ্ঞানীর নামে কথাবার্তা বলেছিলাম, তাহলে একটা বিজ্ঞানীর নাম পাইছি ওয়াল্টার প্ল্যামিং, ক্রোমাটিন নামকরণ করছে। এবং আমাদের এই যে ক্রোমাটিনের পরে আসছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে কিন্তু বংশগতির ধারক এবং বাহক বলা হয়। তাহলে এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ শুরুতেই বলে ফেলি যে বংশগতির ধারক ও বাহক এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম যে বংশগতির ধারক এবং বাহক, এই কথাটা কোন বিজ্ঞানী বলছে সর্বপ্রথম, সেটা হচ্ছে 2 জন বিজ্ঞানী, সাটন এবং বোভেরি। 2 জন বিজ্ঞানী মিলে বলছে, সাটন এবং হচ্ছে বোভেরি, ঠিক আছে, বোভেরি। তাহলে আমাদের এই সাটন এবং বোভেরি সর্বপ্রথম মত প্রকাশ করেন যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। এটা গেল, ঠিক আছে। এখন আমাদের প্রজাতিভেদে মানুষ কিংবা হচ্ছে গরু, ছাগল, খরগোশ, কমলা, কলা, মানে উদ্ভিদ, প্রাণী সবগুলাতে আমাদের ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে না, ক্রোমোজোমের বিভিন্নতা দেখা যায়, ঠিক আছে। ক্রোমোজোম 2 থেকে শুরু করে 1600 পর্যন্ত হতে পারে। তাহলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু এখানে 1600, ক্রোমোজোমের সর্বোচ্চ সংখ্যা 1600, সর্বনিম্ন হচ্ছে 2। এখন আমাদের এটা মনে রাখা খুব
খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ক্রোমোজোমের সংখ্যা দেখো বইতে এরকম একটা ছক পাবা, তোমরা এরকম একটা ছক পাবা খুবই এখানে অনেকগুলা প্রাণী এবং অনেকগুলো উদ্ভিদ আছে, ঠিক আছে, উদ্ভিদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা আছে। তাহলে এগুলা মনে রাখা খুবই টাফ, যেহেতু সংখ্যা রিলেটেড, এজন্য আমরা হচ্ছে ছকটাকে কি কনসাইজ করে নিব। আমরা দেখো প্রথমে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো রেশম পোকা মানুষ খায়, অড ছন্দ লাগবে না, মনে রাখার স্বার্থে আমরা এগুলো করা, ঠিক আছে। তাহলে রেশম পোকা মানুষ খায়, এই জিনিসটা আমরা ছন্দের মাধ্যমে বলা। তাহলে রেশম পোকা এবং মানুষ এই দুইটা জিনিসেরই ক্রোমোজোম সংখ্যা কত করে? 46 করে। ছন্দের মধ্যে দুইটা জিনিস ঢুকে গেছে। এরপরে আমরা মনে রাখবো ইঁদুর চীনাবাদাম খায় 40টি। তাহলে রেশম পোকা মানুষ খায় 46টি, ইঁদুর, এই যে ইঁদুর এবং চীনাবাদাম এই দুইটার ক্রোমোজোম সংখ্যা কত করে হবে? 40 করে হবে। ইঁদুর চীনাবাদাম খায় 40টি, ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা। এরপরে 3 নম্বরে যেটা মনে রাখবো খরগোশ কলা খায় 44টি। তাহলে এখানেও কি খরগোশ এবং কলা এই দুইটা জিনিসের ক্রোমোজোম সংখ্যা কত করে? 44 করে। তাহলে আমাদের এখানে এই 3টা লাইনের মধ্যে 6টা জিনিস ঢুকে গেছে, 6টা জিনিসের ক্রোমোজোম সংখ্যা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা এই ছন্দ দিয়ে মনে রাখব। এছাড়া আমাদের আরও কয়েকটা জিনিস যদি মনে রাখতে হয়, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা আমরা মনে রাখতে হলে ধানেরটা মনে রাখতে হবে, ঠিক আছে। ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের 24টা, এবং খুব ইম্পর্টেন্ট এই যে ধানের 24টাকে উল্টা দিয়ে যে 4 আগে আসবে, 2 পরে গেলে 42টা কিন্তু গমের। তাহলে ধান আর গম 24 আর 42 উল্টা হবে, আমরা একসাথে মনে রাখবো, ঠিক আছে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের গোল আলু, ঠিক আছে। গোল আলুটা লাগতে পারে। গোল আলু হচ্ছে আমাদের 48, এবং গোল আলুর সাথে আমরা আরেকটা জিনিস মনে রাখবো টমেটো। 48কে অর্ধেক করলে আমাদের কত হয়? 24। তাহলে দেখো একটাকে বিপরীত করলে পাবো 24কে বিপরীত করলে 42, আর গোল আলুর 48কে অর্ধেক করলে টমেটোর ক্রোমোজোম সংখ্যা পাবো। এগুলো এখানে 6টা, এখানে 6, 2, 8, 10, এই 10টা ক্রোমোজোম সংখ্যা আমরা মনে রাখবো। আশা করি এগুলো থেকেই আসবে পরীক্ষায় যদি আসে। এখন ক্রোমোজোমের ভৌত গঠন যদি আমরা আলোচনা করতে চাই, ক্রোমোজোমের ভৌত গঠন আলোচনা করার আগে আমাদের অংশগুলো জেনে নেওয়া ভালো, যে ক্রোমোজোমের কি কি অংশ আছে ভৌত গঠনে, ঠিক আছে। এই যে দেখো আমরা এখানে ক্রোমোজোমের ভৌত গঠনের প্রথমেই দেখো এখানে এই যে বৃত্তাকার যে অংশগুলো, এগুলো হচ্ছে স্যাটেলাইটের পরে দেখো একটু সরু করে যে এটা হচ্ছে গৌণকুঞ্চন, এবং আমাদের পেঁচানো যে এগুলো তন্তুগুলো সেগুলোকে ক্রোমাটিন আমরা জানি, এবং মাঝখানে এই পাশে এটা হচ্ছে মুখ্য কুঞ্চন, এবং কালো কালো হচ্ছে ঘন ক্ষেত্রাকার, এটা হচ্ছে কাইনেটোকোরের একদম মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং এটা আর এটা প্রত্যেকটাকে বলা হচ্ছে ক্রোমাটিড, আর ক্রোমাটিডের ভিতরেই থাকে ক্রোমোজোম, এবং একদম প্রান্তের জিনিস দুইটাকে বলা হচ্ছে টেলোমিয়ার, ঠিক আছে। তাহলে আমরা অংশগুলো দেখে নিলাম। এখন বিস্তারিত যদি আলোচনায় যাই, আমরা প্রথমেই ক্রোমাটিন নিয়ে যদি আলোচনা করি, ঠিক আছে, তাহলে আমরা বললাম ক্রোমোজোমের আগের নাম কিন্তু ক্রোমাটিন, এবং আবিষ্কার করছে ওয়াল্টার প্লেমিং, বিজ্ঞানীর নাম, ঠিক আছে। এবং এই ক্রোমাটিন আমাদের যদি যদি বলা হয় ক্রোমোজোমের মূল উপাদান কি, সেটা উত্তর হবে ক্রোমাটিন। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে আমাদের কি? ক্রোমাটিন, ঠিক আছে। এই ক্রোমাটিন তন্তুকে কিন্তু রঞ্জক ধারকের উপর ভিত্তি করে, ঠিক আছে, রং ধারণের উপর ভিত্তি করে এটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, আরেকটা হচ্ছে আমাদের হেটারোক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন রঞ্জক ধারণের উপর ভিত্তি করে 2 ধরনের, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। এখন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বেশি কুণ্ডলিত এবং কোনটা ডিএনএ ধারণ করে। আমরা মনে রাখবো ইউ মানে তুমি, আমরা বোঝাচ্ছি একটা মানুষ, যেটা কম থাকবে জিনিসটা। তাহলে ইউ মানে আমরা বোঝাবো ইউক্রোমাটিন, কম মানে হচ্ছে কম কুণ্ডলিত।
কম মানে কম কুণ্ডলিত, এবং ইউ দ্বারা যেহেতু মানুষ বোঝাচ্ছে অবশ্যই ডিএনএ থাকবে, এবং ডিএনএ অবশ্যই থাকবে, সেটা সক্রিয় ডিএনএ থাকবে। তারপর খেয়াল করো, আমরা বোঝাচ্ছি ইউ একজন মানুষ, সে কম, তাহলে ইউ দ্বারা ইউ ক্রোমাটিন কম দিয়ে হচ্ছে কম কুণ্ডলিত, এবং যেহেতু মানুষ বোঝাচ্ছে অবশ্যই কী থাকবে, ডিএনএ থাকবে, সক্রিয় ডিএনএ থাকবে। তাহলে একটা আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, আরেকটা এটার অটোমেটিক হবে। তাহলে এখানে যেহেতু কম কুণ্ডলিত, এখানে আমাদের হেটারোক্রোমাটিনে কী হবে, বেশি কুণ্ডলিত, এবং এখানে আমাদের ডিএনএ থাকবে, এখানে ডিএনএ আমাদের নিষ্ক্রিয়, সক্রিয়, আর এখানে হচ্ছে নিষ্ক্রিয় ডিএনএ, নিষ্ক্রিয় ডিএনএ। তাহলে দুইটা পার্থক্য আমরা এখান থেকে জেনে নিব। এরপরে আমরা হচ্ছে মাঝখানে জিনিসটাকে আমরা বলেছিলাম সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, মাঝখানে জিনিসটাকে আমরা বলেছিলাম সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার এই অবস্থানটি ক্রোমোজোমে একটা খাঁজের মতো সৃষ্টি করে, ঠিক আছে, এবং সেই খাঁজকেই আমরা মুখ্য কুঞ্চন বলেছিলাম। তাহলে আমাদের এই সেন্ট্রোমিয়ারের প্রথম কথা হচ্ছে এটা একটা খাঁজের মতো আচরণ করবে, সৃষ্টি করবে ক্রোমোজোমে, সেই খাঁজটাই হচ্ছে মুখ্য কুঞ্চন। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আদর্শ ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকবে, আদর্শ ক্রোমোজোমে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এবং 3 নাম্বার কথা, এই যে ক্রোমোজোমে আমরা বললাম রঞ্জক থাকবে, রং ধারণকারী দেহ, এবং খুবই ইম্পর্টেন্ট যেটা, ক্রোমোজোমে অরঞ্জিত রং যেখানে থাকবে না সেটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে অরঞ্জিত অঞ্চল, ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল যেখানে রং থাকবে না, ঠিক আছে, অরঞ্জিত অঞ্চল হচ্ছে আমাদের তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা সেন্ট্রোমিয়ারের পাশেই ঘন কালো দুইটা পাইছি, সেটাকে বলেছিলাম আমরা কাইনেটোকোর। তোমরা ছবিগুলো আবার দেখবা, কাইনেটোকোর, ঠিক আছে, কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোর জিনিসটাকে আমরা কি বলবো, এটা আমাদের কি সংযুক্ত করবে, জাস্ট এটা রাখবে, এটা একটা ছোট গাঠনিক অবকাঠামো, একটা গাঠনিক অংশ যেটা আমাদের সেন্ট্রোমিয়ারে থাকে। তাহলে এটার অবস্থান কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ারে, কাইনেটোকোরের অবস্থান হচ্ছে সেন্ট্রোমিয়ারে, এবং কাইনেটোকোরে কোনটি যুক্ত হবে, মাইক্রোটিউবিউলস যুক্ত হবে। তাহলে একটু আগেই আমরা মাইক্রোটিউবিউলস নিয়ে আলোচনা করে আসছি, এখন একটু মাথা খাটাও তো, মাইক্রোটিউবিউলস কি তোমার মাকু যন্ত্র তৈরি করবে নাকি মাকু তন্তু তৈরি করবে? উত্তরটা জেনে নিও, আশা করি পারবা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাটেলাইট। তাহলে আমরা বলেছিলাম একদম নিচে গোলাকার দুইটা হচ্ছে অংশ দেখা গেছিলো, ওই জিনিসগুলোকে আমরা স্যাটেলাইট বলেছিলাম, তাই না? তাহলে ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে আমাদের ক্রোমাটিন সূত্র দিয়ে, জিনিসগুলো হচ্ছে ক্রোমাটিন পেঁচানো যে সূত্রগুলো, ওইগুলো দিয়ে হচ্ছে একটা গোলাকার অংশ দেখা যাবে। এই গোলাকার অংশকেই বলা হচ্ছে আমাদের স্যাটেলাইট, ঠিক আছে। তাহলে আমাদের স্যাটেলাইট কোন কোন উদ্ভিদে স্যাটেলাইট থাকবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের তুলা, আমাদের পাট এবং হচ্ছে ছোলা, এই 3টা উদ্ভিদে আমাদের স্যাটেলাইট থাকে, ঠিক আছে, স্যাটেলাইট থাকে। এবং খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এই যে ছোলা বলছি, ছোলার 1 নং ক্রোমোজোমে আমাদের স্যাটেলাইট থাকতেছে। তাহলে আমরা বললাম স্যাটেলাইট হচ্ছে আমাদের ক্রোমোজোমের একদম বাহুর নিচের প্রান্তে ক্রোমাটিনের যে অংশগুলো, সেগুলোর গোলাকার একটা অংশ, এই গোলাকার অংশটাই হচ্ছে স্যাটেলাইট। এবং স্যাটেলাইট কোথায় থাকবে, তুলা, পাট, ছোলা, এবং ছোলার 1 নং ক্রোমোজোমে হচ্ছে স্যাটেলাইট দেখা যায়, এটা এমসিকিউতে রাখবে। একদম উপরের প্রান্তকে আমরা বলেছিলাম টেলোমিয়ার, আমরা কি বলেছিলাম, টেলোমিয়ার, ঠিক আছে। টেলোমিয়ার হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট অঞ্চল। কেন ইম্পর্ট্যান্ট বলা হচ্ছে, এটা আমাদের এই টেলোমিয়ারে আমাদের একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে টেলোমারেজ। এই টেলোমারেজ এনজাইমটা মানুষের জরার মধ্যে মানে বার্ধক্য, ঠিক আছে, সেই বার্ধক্যজনিত মানে অধিক বয়সে মানুষের চেহারা কুঁচকে যাবে, হ্যাঁ, বয়সের ছাপ যাতে না পড়ে সেটা রোধ করবে আমাদের এই টেলোমারেজ এনজাইমটা। তাহলে আবারও বলতেছি, আমাদের টেলোমিয়ারে টেলোমারেজ এনজাইম থাকে, যেটা আমাদের মানুষের বইতে যেহেতু জরা কথাটা দিচ্ছে, আমরা জরাই লিখবো, এমসিকিউতে জরা দেবে, জরা মানে বার্ধক্য, জরা রোধে আমাদের কাজ করে, ঠিক আছে, জরা রোধে কাজ করে, এই কথাটা জাস্ট মনে রাখলেই হবে। আমরা মুখ্য কুঞ্চন একদম সেন্ট্রোমিয়ারের নিচেই দেখেছিলাম, আর গৌণ কুঞ্চন আমাদের স্যাটেলাইটের উপরে ছিল,
ছবিটার দিকে তাকাও বইতে, তাহলে গৌণ কুঞ্চন যেহেতু আমাদের স্যাটেলাইটের উপরে ছিল, এটা সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউক্লিওরাস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, তাহলে আমাদের কোষ বিভাজনের অনেক ধাপে নিউক্লিওরাস কী হবে, বিলুপ্ত হবে, সেটাকে আবার গঠিত করবে কে, এই গৌণ কুঞ্চন। তাহলে গৌণ কুঞ্চনকে আমাদের বলা হচ্ছে নিউক্লিওরাস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিওরাস পুনর্গঠন অঞ্চল, এই জিনিসটা আমাদের জানতে হবে। গৌণ কুঞ্চন হচ্ছে নিউক্লিওরাস পুনর্গঠন অঞ্চল। আমাদের ভৌত গঠনে আমরা ইম্পর্টেন্ট অংশগুলো আলোচনা করে ফেলছি। এখন এই যে ক্রোমোজোমের প্রকারভেদে যদি যাই, ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে প্রথমেই আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কয়টা সেন্ট্রোমিয়ার থাকতেছে। প্রথমে হচ্ছে মনোসেন্ট্রিক। তাহলে মনো কথাটার অর্থ কি, এক। মনো কথাটার অর্থ এক, মানে সেন্ট্রোমিয়ার থাকতেছে একটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের আমরা বলেছিলাম আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে আদর্শ ক্রোমোজোমগুলো কি হবে, মনোসেন্ট্রিক হবে। আদর্শ ক্রোমোজোমগুলো হবে মনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক, তাহলে ডাই মানে হচ্ছে কি, আমাদের সেন্ট্রোমিয়ার দুইটা থাকবে। তাহলে এটা আমরা মনে রাখবো গমের কয়েকটা প্রজাতি, আমরা জাস্ট মনে রাখবো গমে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় এবং পরিমাণে অনেকগুলো, দুইয়ের অধিক। সেই পলিসেন্ট্রিক আমাদের ক্রোমোজোম থাকবে কলা গাছে। ঠিক আছে, কলা গাছে, এটা আমরা মনে রাখবো। এছাড়া আমাদের ডিফিউজড আছে, যেটা কোনো সেন্ট্রোমিয়ারই থাকে না। অ্যাসেন্ট্রিক আছে, যেটা আমাদের সেন্ট্রোমিয়ার একদমই থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের রাখবে না। তাহলে আমরা এই তিনটা মনে রাখবো কোথায় কী থাকতেছে। এরপরে আমাদের যেটা লাগবে সেন্ট্রোমিয়ারের অবস্থান। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমাদের একটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিকে জাস্ট আমরা মনে রাখবো। তাহলে মেটাসেন্ট্রিকে আমাদের ক্রোমোজোম অ্যানাফেজ দশায় ক্রোমোজোমটা কোন অক্ষরের মতো দেখায়, ভি আকৃতির দেখায়। তাই না, আমরা মনে রাখবো ভি এল জে, আরেকটা হচ্ছে তোমার কি, আই। তাই না, ভি এল জে, আরেকটা হচ্ছে আই। তাহলে ভি দেখাবে হচ্ছে মেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিকে ক্রোমোজোমটা এল এর মতো দেখাবে এবং অ্যাক্রোসেন্ট্রিকে জে এর মতো দেখাবে, টেরোসেন্ট্রিকে সেটা আই এর মতো দেখাবে। চারটা কথা বললাম। মেটাসেন্ট্রিক হচ্ছে ভি আকৃতি, তারপর সাবমেটাসেন্ট্রিক সেটা হচ্ছে এল আকৃতি, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে আমাদের কি, জে আকৃতি, এবং টেরোসেন্ট্রিক সেটা হচ্ছে আই আকৃতি। ক্রোমোজোমটা আই আকৃতির মতো দেখাবে। খুবই ইম্পর্টেন্ট, এখানে আরও সংযোজন করতে চাই যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আমাদের কোথায় দেখা যায়। আমরা মনে রাখবো সোলানাম নিগ্রাম। ঠিক আছে, একটা বৈজ্ঞানিক নাম। তাহলে সোলানাম নিগ্রাম উদ্ভিদে আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যাবে। এছাড়া আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, যেটা এই যে আমাদের বললাম অ্যাক্রোসেন্ট্রিক, সেটা দেখা যাবে আমাদের টাইপোনিয়াম ট্রিলোবেটাম। ঠিক আছে, টাইপোনিয়াম ট্রিলোবেটাম, এটা হচ্ছে আমাদের ঘেট কচু। ঠিক আছে, ঘেট কচু, এই ঘেট কচুতে আমাদের দেখা যাবে অ্যাক্রোসেন্ট্রিক। এবং টেরোসেন্ট্রিক হচ্ছে মানুষের কিন্তু টেরোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, মানুষের মধ্যে টেরোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। এটা ইম্পর্টেন্ট ইনফরমেশান। এগুলো কিন্তু আমাদের প্রকারভেদ। আমরা রাসায়নিক গঠনে যদি ঢুকি, আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন মেইন উপাদান কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠনে মেইন উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন। এই দুইটা জিনিস নিয়ে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান গঠিত। এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে কী থাকবে, ডিএনএ এবং আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এবং আমাদের ডিএনএ যেটা, এই যে ক্রোমোজোমে ডিএনএর পরিমাণ হচ্ছে 45%। ক্রোমোজোমে ডিএনএর পরিমাণ হচ্ছে 45%। এবং প্রোটিন যেটা বলা হচ্ছে, প্রোটিন হচ্ছে আমাদের 55%। ঠিক আছে, তাহলে আরএনএর পরিমাণটা কি, খুবই কম না? এই যে এখানে 100 হয়ে যাচ্ছে, আরএনএ মনে রাখবো খুবই কম, সেটা 0.2 থেকে 1.4। ঠিক আছে, এটা মনে না রাখলেও হয়, খুবই কম থাকবে আরএনএ। আমরা ডিএনএ এবং হচ্ছে প্রোটিনের পরিমাণটা মনে রাখবো, ক্রোমোজোমে কত পার্সেন্টেজ থাকে। এবং প্রোটিনকে বলা হচ্ছে আমাদের ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোমে যে প্রোটিন 55% বেশি পরিমাণে থাকতেছে, এই জন্য বলতেছে ক্রোমোজোমের মূল কাঠামো গঠন করতেছে, মূল কাঠামো গঠনকারী উপাদান, মূল কাঠামো
গঠনকারী উপাদান, সেটা কি আমাদের? সেটা হচ্ছে প্রোটিন। তাহলে এই জিনিসগুলো কিন্তু ডিরেক্ট এমসিকিউতে দিয়ে দিবে। ক্রোমোজোমের মূল কাঠামো গঠনকারী উপাদান হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে নিম্ন আণবিক, মানে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর হচ্ছে উচ্চ। তাহলে একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব, আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এখন নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন বলা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, ঠিক আছে, হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এবং আমাদের এই যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের প্রোটামিন, যেটা প্রোটামিন, এই প্রোটামিন শুধুমাত্র মানুষের শুক্রাণুর ক্রোমোজোমে পাওয়া যায়। তাহলে প্রোটামিন শুক্রাণুর ক্রোমোজোমে পাওয়া যাবে, জাস্ট শুধু এটা মনে রাখতে হবে। এই জিনিসগুলা আমরা কথা যত বেশি বাড়াবো তত বেশি সমস্যা, মনে রাখা কঠিন হবে। আমরা স্পেসিফিক মনে রাখবো যাতে এমসিকিউতে ভুল না হয়। আমরা বলেই ফেলছিলাম যে আমরা যদি ক্রোমোজোমের কাজ নিয়ে এখন বলতে চাই, ক্রোমোজোমের হচ্ছে মেইন কাজ কি? বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্যগুলো কি করবে? স্থানান্তর করবে, বহন করে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিষয়। এবং সেটা ডিএনএ ধারণ করতেছে, প্রোটিন ধারণ করতেছে। প্রোটিন কোত্থেকে আসবে? আমাদের এমআরএনএ থেকে আসবে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা লাগবে এখানে, যেটা বলতেছে যে বংশগতির বাহক আমাদের হচ্ছে ধারক ও বাহক, বলতেছি ক্রোমোজোম। কিন্তু আমাদের যদি কোশ্চেন হয় জীবনের ব্লুপ্রিন্ট, ঠিক আছে, জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলা হয়, সেটা আমাদের লাগবে হচ্ছে জিন, ঠিক আছে। এবং আমাদের আরেকটা কোশ্চেন, জীবনের মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার কথাটা থাকলে হয়ে যাবে জিনোম। জিনোম কিন্তু কি? অনেকগুলা জিনের সমষ্টি হচ্ছে জিনোম। তাহলে দেখো একটা মাস্টার শব্দ জুড়ে দিছে, তার মানে উত্তর হবে জিনোম। শুধু জীবনের ব্লুপ্রিন্ট মানে হচ্ছে জিন, আর বংশগতির ধারক ও বাহক বললে ক্রোমোজোম। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে ভালোভাবে।